আসসালামু আলাইকুম স্টুডেন্টস, জানার মধ্যে আর একটা ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। গত ক্লাসে আমরা পরিমিতি অর্থাৎ অধ্যায় 16.1 অধ্যায়টা পড়ছিলাম, যেটা হচ্ছে ত্রিভুজ নিয়েছিল। আর আজকে আমরা পড়বো যে 16.2 অধ্যায়টা, যেটা হচ্ছে চতুর্ভুজ, বহুভুজ, এগুলির ক্ষেত্রফল, পরিসীমা, এগুলি নিয়ে পড়বো। তো প্রথমে আমরা দেখবো চতুর্ভুজটা কি, আর চতুর্ভুজটা দেখতে গেলে সেটা আগে আমরা একটু দেখে নেব। প্রথমে আমরা র্যান্ডম একটা চতুর্ভুজ দেখবো। এটা দেখতে পাচ্ছ একটা র্যান্ডম একটা চতুর্ভুজ আঁকছি। তো এই চতুর্ভুজটা দেখে তোমরা কি বুঝতে পারছো যে চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজ হচ্ছে যে চারটি শীর্ষ বা চারটি কোণ, যেমন এখানে এইগুলি হচ্ছে শীর্ষ বা একটি কোণ, চারটি শীর্ষ বা চারটি কোণ এবং চারটি বাহু দ্বারা একটি আবদ্ধ ক্ষেত্র। তো এগুলি প্রত্যেকটা শীর্ষকে আমরা বড় করে ABCD দ্বারা প্রকাশ করতে পারি। এটা হচ্ছে প্রত্যেকটি শীর্ষ এবং প্রত্যেকটি কোণ, আর এগুলি হচ্ছে একটি বাহু। তো এটা হচ্ছে চতুর্ভুজ, এবং চতুর্ভুজে যদি আমরা একটা এক শীর্ষতে এর বিপরীত শীর্ষ পর্যন্ত যদি আমরা এটাকে যোগ করে দিই বা একটা রেখা টানি, যেমন এই শীর্ষ হতে এই বিপরীত শীর্ষ পর্যন্ত আমরা যদি একটা রেখা টানি, এটা হবে যে চতুর্ভুজের একটি কর্ণ। এবং প্রত্যেকটি চতুর্ভুজের একটি বৈশিষ্ট্য হচ্ছে এর দুটি কর্ণ থাকবে ফিক্সড। যেমন এই একটি কর্ণ দুটি শীর্ষকে যোগ করে, এবং এইখানে আরেকটি শীর্ষকে যোগ করলে আর একটা কর্ণ হবে। তো এটা আপাতত দেখাচ্ছি না। এই শীর্ষটা, এই কর্ণটা অঙ্কন করার পর তোমরা কি দেখতেছো, এখানে চতুর্ভুজটা দুইটা ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে। এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ, এবং প্রত্যেকটা ত্রিভুজে একটা একটা কোণ আছে। এখন আমরা গত ক্লাসে কি দেখেছিলাম যে একটি ত্রিভুজের প্রত্যেকটি প্রত্যেকটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। মানে এই ত্রিভুজের এই কোণ এবং এই কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সুতরাং এখানে দুইটা ত্রিভুজ, যেহেতু দুইটা ত্রিভুজের কোণগুলো সমষ্টি কত হবে? 180 + 180 কত? 360 ডিগ্রি। তো চতুর্ভুজের এটা হচ্ছে বৈশিষ্ট্য যে এর প্রত্যেকটি কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি, আর ত্রিভুজেরটা তো জানে প্রত্যেকটি কোণের সমষ্টি হবে যে 180 ডিগ্রি। তো এটা ছিল একটা র্যান্ডম একটা চতুর্ভুজ, যেটা কোনো প্রকারভেদে বলতে পারে না। এরপর আমরা বিশেষ রকমের কিছু চতুর্ভুজ সম্পর্কে জানবো। প্রথমে আমরা অনেকটি চতুর্ভুজ বলবো। এর আগেটা তো তোমরা দেখতেছো, এখানে কোনো সংজ্ঞার মধ্যে বা কিছুর মধ্যে তুমি এটাকে একটা চতুর্ভুজটাকে প্রকাশ করতে পারতেছো না। এটা র্যান্ডম একটা চতুর্ভুজ। এরপর আমরা যে চতুর্ভুজটা জানবো সেটা হচ্ছে এর এক জোড়া বাহু, এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হবে। যদি এমন একটা চতুর্ভুজ আঁকি যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, সেটাকে আমরা বলবো সামান্তরিক। এটাকে ধরলাম, এটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিক কি জানলে বিপরীত বাহুগুলো, যেমন এই বাহুটার বিপরীত বাহু কোনটা? এটা। এই বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং সমান। সেমভাবে এই বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং সমান। এবং সামান্তরিকের আরেক বৈশিষ্ট্য হচ্ছে যে এর বিপরীত কোণগুলো, যেমন এই কোণের বিপরীত কোণটা কি? এই কোণগুলো সমান। ঠিকই একইভাবে এই কোণগুলো সমান। তো এটা যদি আমরা ভাষায় প্রকাশ করি, যেমন এটাকে প্রত্যেকটা শীর্ষকে আমরা ABC দ্বারা সামান্তরিকটাকে আমরা ABCD দ্বারা প্রকাশ করলাম। সুতরাং এখানে A কোণ = C কোণ, একইভাবে B কোণ = D কোণ। তো এটা আর সামান্তরিকের যদি আমরা কর্ণ অঙ্কন করি, সামান্তরিকের আরেকটা বৈশিষ্ট্যর মধ্যে হচ্ছে যে এদের কর্ণগুলা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত বলতে যে কর্ণ দুটি যে বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটা হচ্ছে উভয় কর্ণেরই মধ্যবিন্দু, অর্থাৎ প্রত্যেকটা কর্ণই সমদ্বিখণ্ডিত হয়েছে, সমান ভাগে ভাগ হয়েছে। এরপর আমরা যদি আরেকটা চতুর্ভুজ দেখি, এই চতুর্ভুজটা একটা বিশেষ রকমের সামান্তরিকই বলা যায়, সেটা হচ্ছে রম্বস। এটা এক ধরনের বিশেষ রকমের সামান্তরিক। এখন যেহেতু বিশেষ রকমের সামান্তরিক, এর মধ্যে সামান্তরিকের সকল বৈশিষ্ট্যগুলোই থাকবে, যেমন এটার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে। তবে এখানে যে ইউনিক বৈশিষ্ট্যটা হচ্ছে যে এটার প্রত্যেকটি বাহু হবে সমান। মানে এই বাহু প্রত্যেকটা বাহু হবে সমান।
তো প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাহলে এটাকে প্রত্যেকটি বাহু হবে সমান এবং এটা হচ্ছে রম্বস। আর এর কর্ণ যদি আমরা অঙ্কন করি, আর এর বিপরীত কোণগুলো তো অবশ্যই সমান হবে সামান্তরিকের নিয়ম অনুযায়ী। এর কর্ণগুলো সামান্তরিকের নিয়ম অনুযায়ী পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তবে এখানে আরেকটা ইউনিক ব্যাপার আছে যে এর কর্ণগুলো সমদ্বিখণ্ডিত করে প্লাস এটার সমকোণে সমদ্বিখণ্ডিত করে কর্ণগুলো। যেমন এই কর্ণের এটা হচ্ছে সমকোণ, একইভাবে প্রত্যেকটা কোণই হচ্ছে সমকোণ। এখানে এগুলো প্রত্যেকটা হচ্ছে সমকোণ। আপাতত আমরা একটা দেখাচ্ছি, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এটা হচ্ছে রম্বস। এরপর যদি আমরা আবার একটা বিশেষ রকমের যদি সামান্তরিক দেখি, সেগুলো এক রকমের মানে চতুর্ভুজই সামান্তরিকের মধ্যে পড়ে আর কি। যেমন দেখলাম আয়তক্ষেত্র, এরও প্রত্যেকটি বাহু মানে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল দেখতেছো, ABCD। এবং এর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এর প্রত্যেকটি শীর্ষকোণ, যেগুলো হচ্ছে এই শীর্ষকোণগুলো হবে যে সমকোণ মানে 90 ডিগ্রি করে। কিন্তু তোমরা হচ্ছে সামান্তরিকগুলোতে দেখো না, কিন্তু এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা, মানে আয়তক্ষেত্রের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটি কোণ হবে সমকোণ, আর এখানের কর্ণগুলো হবে সমান। কর্ণগুলো সমান মানে AC কর্ণ ইকুয়ালস টু BD কর্ণ। এটা হচ্ছে আয়তক্ষেত্র। একটি কোণ হবে সমকোণ এবং এর অবশ্যই কর্ণগুলো সমদ্বিখণ্ডিত মানে সমকোণ না, সমদ্বিখণ্ডিত করে, প্লাস এর প্রতিটি কর্ণ হচ্ছে সমান। এরপর যদি আরেকটা বিশেষ রকম আমরা সামান্তরিক দেখতে যাই, সেটা হচ্ছে বর্গ। বর্গ এক ধরনের বলতে পারো যে এটা বিশেষ রকমের সামান্তরিকও প্লাস বিশেষ রকমের আয়তক্ষেত্র। এটা সবগুলো চতুর্ভুজই বলতে গেলে একটা আরেকটার সাথে কানেক্টেড, মানে একটা বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। তো এগুলো এক রকমের মানে একটার আরেকটার অংশ হিসাবে বলা যায়। যেমন বর্গ যদি আমরা বলি, বর্গের বৈশিষ্ট্য সামান্তরিকের মতো প্রত্যেকটাতে সামান্তরিকের বৈশিষ্ট্য ফলো করে। তো বর্গ সেমভাবে সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো ফলো করে। আবার এটা রম্বসের মতো প্রত্যেকটা বাহু হচ্ছে সমান, প্রত্যেকটা বাহু হচ্ছে সমান, আর এগুলি কর্ণ। তো এই ছিল বর্গ, ABCD। এরপর আমরা আরেকটা বিশেষ রকমের চতুর্ভুজ দেখবো যেটা সামান্তরিকের মধ্যে পড়ে না, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যটা সম্পূর্ণ আলাদা। এখানে হচ্ছে যে একজোড়া সমান্তরাল বাহু থাকবে। যেমন এটা দেখতে পাচ্ছ ট্রাপিজিয়াম, এটা চিত্রটা একটু সুন্দর নেই, বাট এখানে একজোড়া সমান্তরাল বাহু থাকবে। সমান হবে না, মনে রাখবা এটা সমান্তরাল, মানে একই সমান্তরালে দুইটা বাহু আছে। এটা হচ্ছে ট্রাপিজিয়াম। তো এই ছিল মূলত চতুর্ভুজগুলো। এরপর আমরা এই চতুর্ভুজে আরও বিস্তারিত ক্ষেত্রফল কি মানে এগুলি বিস্তারিত জানব। প্রথমে আমরা দেখব সামান্তরিক। সামান্তরিকের চিত্রটা কি দেখছিলাম, যেটা বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে এবং কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। আর সামান্তরিকের আরেকটা বৈশিষ্ট্য আছে কি, এর যে কর্ণের মাধ্যমে যে দুইটা ত্রিভুজে বিভক্ত হয়েছে। যেমন আমি ধরতে পারি AC কর্ণের মাধ্যমে যদি আমরা এই ত্রিভুজটা বলি, এই ত্রিভুজটা, একইভাবে যদি বলি যে এই ত্রিভুজ দুটা পরস্পর সমান, বুঝতে পারছো, পরস্পর সমান করতে বলে। একইভাবে এই যে এই ত্রিভুজটা মানে ADB এবং
ডি সি, এই ত্রিভুজটা হচ্ছে যে পরস্পর সমান। তো এটা যদি আমি ভাষায় লিখে দিই, ত্রিভুজ এবিডি ইজ ইকুয়াল টু ত্রিভুজ বিসিডি, অর্থাৎ ত্রিভুজ এই ত্রিভুজটা ক্ষেত্রফল সমান, এই ত্রিভুজটা ক্ষেত্রফল সমান। ত্রিভুজ এবিসি ত্রিভুজ এডিবি এডিসি। তো এটা হচ্ছে যে এই সামান্তরিক আরেকটা বিশেষ বৈশিষ্ট্য। এবার যদি আমরা সামান্তরিক ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই, ক্ষেত্রফলটা আমরা কীভাবে নির্ণয় করবো? যেমন আমরা যদি এখন ক্ষেত্রফল জন্য আসি, ত্রিভুজ যদি আঁকি, মানে একটা সামান্তরিক আঁকলাম, এরপর আমরা কী করবো, যে একটা কর্ণ যদি আঁকি, মনে করে এই কর্ণটা আঁকলাম। এখন দেখো এখানে দুইটা ত্রিভুজে বিভক্ত হয়েছে না, আর আমরা একটু আগে কি জানছি যে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলই হবে সমান। তো এই ত্রিভুজটা আর চতুর্ভুজটাকে যদি আমরা একবার নামকরণ করে দিই, তো এই ত্রিভুজটা যদি আমরা এই শীর্ষ হতে যদি বিপরীত বাহুর উপর একটা মানে লম্ব অঙ্কন করি, যদি লম্ব অঙ্কন করি, তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ যে এই লম্বটা এই ত্রিভুজটার উচ্চতা না, তো উচ্চতাকে যদি আমরা এইচ দ্বারা প্রকাশ করি, তো বুঝতে পারছো যে এই ত্রিভুজটার উচ্চতা হচ্ছে এই এইচ। তো সুতরাং আমরা যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে ক্ষেত্রফলটা কী হবে? যদি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই, ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি কি? বিসি, উচ্চতা কি? এইচ। এটা আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা পাইলাম। এরপর যদি আমরা যদি সামান্তরিক ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই, তো এখানে আমরা যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল জানি, সে আর একটা ত্রিভুজের ক্ষেত্রফল সেম না, তার মধ্যে যদি আমরা এটাকে দুই দিয়ে গুণ করে দিই, তাহলে পুরো সামান্তরিক ক্ষেত্রফল পাই যাবো না। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে 2 দিয়ে গুণ করে দিব। এবিসিডি, সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল 2 ইন্টু হাফ বিসি, মানে ভূমি ইন্টু উচ্চতা। তো 2 কাটা বিসি ইন্টু উচ্চতা, তার মানে কি পাইলা? ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কি? এখানে সামান্তরিকের যে ভূমিটা, আর উচ্চতা হচ্ছে যে এই উচ্চতাটা, ঠিক আছে? তো সেটা হচ্ছে সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র। সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র আরেকভাবে নির্ণয় করা যায়, সেটা হচ্ছে যে কর্ণের মাধ্যমে। সেটা আমি দেখা দিচ্ছি, দাঁড়াও। যেমন সেম চতুর্ভুজ সামান্তরিকটা আমি আঁকি। এবার ধর আমি এই একটা কর্ণ দিলাম, কর্ণ এটা হইতে পারে, বুঝার মানে সহজ বুঝার জন্য আমি এটা আঁকলাম আর কি। তো কর্ণ মনে করো একটা কর্ণ দেওয়া আছে, কর্ণ কি? ডি, ছোট অক্ষরে ডি কর্ণ দেওয়া আছে, এবং এর একটা শীর্ষ হতে, কর্ণ হতে এর বিপরীত শীর্ষ উপর অঙ্কিত একটা লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। বুঝছো? একটা কর্ণে দেওয়া আছে এবং কর্ণ হতে এর বিপরীত শীর্ষের উপর একটা লম্ব দূরত্ব দেওয়া আছে। লম্ব দূরত্বটাকে আমরা এখানেও এইচ দ্বারা প্রকাশ করলাম, লম্ব দূরত্ব। সুতরাং দেখতেছো এই কর্ণের জন্য এখানে আরেকটা ত্রিভুজ গঠন হয়েছে না? তো এই ত্রিভুজের ভূমি কি? এই যে এ বি ডি, এই ত্রিভুজটার ভূমি হচ্ছে ডি, মানে যে কর্ণ, আর উচ্চতা কি? এ এইচ। তার মানে এই ত্রিভুজটার সূত্র মানে ক্ষেত্রফলটা আমরা কি বলবো? যেমন ত্রিভুজ এ বি ডি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি, এখানে ভূমি তো কর্ণই, মানে ডি, ছোট করে ডি, আর উচ্চতা কি? এইচ। সুতরাং এখানে এই হাফ ইন্টু ভূমি মানে কর্ণ ইন্টু উচ্চতা, এই ত্রিভুজটা ক্ষেত্রফল পাইছি। এখন একইভাবে যদি আমরা এটাকে 2 দ্বারা গুণ করি, তাহলে পুরো সামান্তরিক ক্ষেত্রফল পাবো না? দেখো, সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল কি? 2 ইন্টু হাফ ইন্টু টি ইন্টু এইচ, 2 কাটা ডি ইন্টু এইচ। অর্থাৎ কি? এখান থেকে তোমরা আরেকটা সামান্তরিক সূত্র, ক্ষেত্রফল সূত্র কি পাইলা? যে কর্ণ ইন্টু এর কর্ণ হতে এর বিপরীত শীর্ষের উপর অঙ্কিত মানে লম্ব দূরত্ব, কর্ণ ডি, মানে কর্ণের দৈর্ঘ্য ইন্টু
এর থেকে বিপরীত শীর্ষ হতে বিপরীত শীর্ষ হতে এর উপর অঙ্কিত লম্ব লম্ব দৈর্ঘ্য। তো এই দুইটাই ছিল যে সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র। তো এরপর আমরা যে আরেকটা চতুর্ভুজ দেখতে চাই। এরপর আমরা আয়তক্ষেত্র দেখব। আয়তক্ষেত্রের চিত্রটা আমরা কি দেখছিলাম, এটা এক প্রকার বিশিষ্টাক্রমণ সামান্তরিক বলা যায়। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, মানে আয়তক্ষেত্রের চিত্র এ বি সি ডি। এবং এটার আমরা কি জানি যে এটার প্রত্যেকটি কোণ হচ্ছে সমকোণ, অর্থাৎ এখানে যে ভূমি মানে ভূমিটা কি, এটা হচ্ছে দৈর্ঘ্যকে আমরা এ দ্বারা বললাম প্রস্থ। তো এবার আমরা এটাও একটু বিশেষজ্ঞ সামান্তরিক, তার মানে এখানে সামান্তরিকের সকল বৈশিষ্ট্যই আছে। সেমভাবে যদি আমরা সামান্তরিক ক্ষেত্রফল সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে চাই, সেটাও এখানে খাটবে। তো আমরা একটু আগে সামান্তরিক সূত্র মানে ক্ষেত্রফলের সূত্রটা কী পেলাম, ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে ভূমিটা কি, আয়তক্ষেত্রের ভূমিটা কি, ভূমিটা হচ্ছে এখানে এই যে দেখতেছো যে এই পার্টটা হচ্ছে ভূমি মানে দৈর্ঘ্য এ, এটা হচ্ছে ভূমি। আর উচ্চতা কি, এখানে যেহেতু 90 ডিগ্রি মানে এটাই হচ্ছে লম্ব দৈর্ঘ্য মানে উচ্চতা এই চতুর্ভুজের। তো চতুর্ভুজের উচ্চতা কি বি, প্রস্থ। সুতরাং এটার ক্ষেত্রফল কী হবে, এ বি সি ডি। ভূমি ইন্টু উচ্চতা মানে কি এ ইন্টু এই বি, অর্থাৎ কী হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা হচ্ছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। এরপর যদি আমরা এটা যেহেতু মানে প্রত্যেকটা কোণ যেহেতু সমকোণ, তার মানে আমরা এটাকে পিথাগোরাসের সূত্রের মাধ্যমে এর কর্ণের দৈর্ঘ্যটা আমরা বের করতে পারবো। যেমন এই কর্ণের দৈর্ঘ্যকে আমরা কীভাবে বের করবো, কর্ণকে ডি দ্বারা প্রকাশ করা ছোট করে। সুতরাং এই ডিটা কী হবে, যদি এটা আমরা পিথাগোরাসের সূত্রের মাধ্যমে নির্ণয় করতে চাই, এটা কি অতিভুজ না, অতিভুজ ভূমি দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে, তার মানে কী হবে অতিভুজ ডি স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। সুতরাং ডি ইজ ইকুয়াল টু কী হবে স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে কর্ণের সূত্র, মানে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র, যেটা হচ্ছে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তো এটা ছিল আয়তক্ষেত্রের। এরপর যদি আমরা দেখি রম্বসেরটা, এরপর আমরা রম্বস দেখব। রম্বসের তো একটা বিশেষ রকমের মানে সামান্তরিক বলা যায়। এটা চিত্রটা এরকম ছিল। এ বি সি। রম্বসের আমরা যে বৈশিষ্ট্যগুলো কি জানি, যে প্রত্যেকটি বাহুই সমান এবং এর কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই যে কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এটার আমরা যদি আমরা কর্ণগুলোকে যদি এই কর্ণকে যদি আমরা D1 ধরি। আচ্ছা, এর আগে আরেকটা জিনিস হচ্ছে যে রম্বসের প্রত্যেকটি যে এখানে যদি আমরা এই কর্ণগুলোর ছেদবিন্দুকে আমরা ও দ্বারা প্রকাশ করি, এখানে দেখতে পাচ্ছ তো 4টা ত্রিভুজ গঠন হয়েছে না, বি ও সি, সি ও ডি, এ ও ডি, এ ও বি। এই প্রত্যেকটা চতুর্ভুজ মানে ত্রিভুজের ক্ষেত্রফল সমান, মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের প্রত্যেকটা ক্ষেত্রফল সমান। তাহলে এটা আমরা যদি লিখি AOD ইজ ইকুয়াল টু ত্রিভুজ ডি
ও সি ইজ ইকুয়াল টু ত্রিভুজ বি ও সি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এ ও বি। এগুলি প্রত্যেকটার ক্ষেত্রফল হচ্ছে সমান। সুতরাং আমরা একটা ত্রিভুজের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, এটাকে যদি আমরা 4 দ্বারা গুণ করে দিই, তাহলে তো আমরা পুরো রম্বসের ক্ষেত্রফলটা হয়ে যাবো, তাই না? তো এখন আমরা এখানে রম্বসের যে ইয়াগুলো জানি, বৈশিষ্ট্য জানি কি, প্রত্যেকটি কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যদি এই কোণটা যদি সমকোণ হয়, তার মানে যদি আমরা এই ত্রিভুজটা চিন্তা করি, এই ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে এটা ভূমি হবে না, এটা হবে উচ্চতা না, এটা অতিভুজ। বুঝতে তো আমি কি বলতেছি? যেহেতু এখানে একটা কোণ হচ্ছে সমকোণ, সমকোণ সংলগ্ন বাহু দুটি হচ্ছে কি, ভূমি এবং উচ্চতা। তার মানে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা। তার মানে যদি এই ভূমি আর উচ্চতাটা আমরা বের করতে পারি, তার মানে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল পাই যাবো। তখন আমরা এটা কীভাবে বের করবো? যেমন একটা কর্ণকে যদি আমি D1 দ্বারা প্রকাশ করি, একটা কর্ণকে D1 বললাম, আরটাকে বললাম D2। সুতরাং পুরা কর্ণটা হচ্ছে D1, পুরা কর্ণটা হচ্ছে D2। এখন পুরা কর্ণটা যেহেতু D1, আমি যদি এই পার্টটা, শুধুমাত্র এই পার্টটা যদি নির্ণয় করতে চাই, এই পার্টটা তাহলে কী হবে? যেহেতু সমদ্বিখণ্ডিত হয় কর্ণগুলো, তার মানে এই পার্টটা হবে কি, D1/2। বুঝতো তো? এটা হবে D1/2, শুধুমাত্র এই পার্টটা, OC পার্টটা। একইভাবে যদি আমরা OB দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, তার মানে এটা কী হবে? D2/2। বুঝছো তো? তার মানে আমরা এখান থেকে কী পাইছি? OC এর মান পাইছি কি, D1/2, OB এর মান পাইছি কি, D2/2। এরপর যদি আমরা যদি BOC এর ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই, ত্রিভুজ BOC এর ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, ত্রিভুজের সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, মানে সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল। তার মানে কী পাই? D2/2 ইন্টু D1/2। সুতরাং এটাকে যদি করে যদি গুণ করি, D1 D2/8। বুঝছো? তো আমরা যদি এখন একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাইছি, এখন যদি আমরা ত্রিভুজ আছে কয়টা? 4টা, টোটাল 4টা ত্রিভুজ। এখন একটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা 4 দ্বারা গুণ করি, তার মানে আমরা রম্বসের ক্ষেত্রফলটা পাই যাবো না। তো সুতরাং আমরা এই ত্রিভুজটাকে যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটাকে 4 দ্বারা গুণ করবো, তাহলে রম্বসের ক্ষেত্রফলটা কী দাঁড়াচ্ছে? রম্বস ABCD 4 ইন্টু D1, কাটাকাটি করে এখানে হাফ থাকতেছে, হাফ ইন্টু, তার মানে D1 D2। এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র। সুতরাং আমরা ক্ষেত্রফল সূত্র কী পাই? হাফ ইন্টু মানে কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু D1 ইন্টু D2, মানে কর্ণদ্বয়ের গুণফল। এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। এরপর আমরা যদি বর্গ দেখতে চাই, এরপর আমরা বর্গ দেখলাম। বর্গ হচ্ছে এক ধরনের বিশিষ্ট রকমের রম্বস, সামান্তরিক আয়তক্ষেত্র, যেটা বলো রম্বসের সাথে আয়তক্ষেত্রের মানে আয়তক্ষেত্রটা বেশি মিলে, কারণ এটা প্রত্যেকটি কোণ আয়তক্ষেত্রের মতো সমকোণ। সুতরাং ABCD। সুতরাং এখন বর্গের আমরা ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করবো? বর্গে আমরা সেমভাবে কি জানি, রম্বসের মতো এর প্রত্যেকটি বাহু হচ্ছে সমান। সুতরাং প্রত্যেকটি বাহুকে আমরা A দ্বারা প্রকাশ করি, মানে এটাও A। কারণ প্রত্যেকটি বাহু হচ্ছে সমান। এবার যদি আমরা এটাকে সামান্তরিক ক্ষেত্রফলের মতো নির্ণয় করি, মানে এটাও এক ধরনের বিশেষ সামান্তরিক, তাই না? তো সামান্তরিকের আমরা ক্ষেত্রফলটা কি জানি, যে ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি কি, মানে BC, এটা হচ্ছে ভূমি, আর যেটা সমকোণ, আর AB এটা হচ্ছে উচ্চতা। তার মানে কি, ক্ষেত্রফল আমরা কী পাই? ABCD ক্ষেত্রফলটা কি, A ইন্টু A, মানে ভূমি ইন্টু উচ্চতা, সুতরাং A²। সিম্পল। এটা হচ্ছে বর্গের ক্ষেত্রের সূত্র, মানে বর্গের ক্ষেত্রফলের সূত্র। তো আমরা যদি এখন বর্গের যদি কর্ণগুলো বের করতে চাই, কর্ণ কী হবে? এটা অতিভুজ না, D। সুতরাং অতিভুজটাকে আমরা কেমন নিয়ে করবো? D² = A² প্লাস A²। D² = A² বলতে কি, ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে এখানে কী হবে? 2A²। এবার এটাকে যদি আমরা রুট করে দিই, সুতরাং D = কী হবে?
√2টা মানে 2টা রুটের মধ্যেই থাকবে, এ স্কয়ারটা রুট হয়ে বেড়ে যাবে। তার মানে আমরা কী পাই, ক্ষেত্রফলটা আমরা কী পাই, বর্গের এ স্কয়ার, এবং বর্গের কর্ণের দৈর্ঘ্যটা আমরা কী পাই, √2a। এটাই ছিল বর্গের। এরপর আমাদের আরেকটা যে চতুর্ভুজ বাকি আছে ট্রাপিজিয়াম, সেটা দেখব। ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামটা আমরা কি জানি, ট্রাপিজিয়াম হচ্ছে মানে ট্রাপিজিয়াম কোনো রকম মানে সামান্তরিকের কোনো সূত্রের মধ্যে পড়ে না, এটা কোনো বিশেষ রকম সামান্তরিকও না, এটা হচ্ছে আলাদা একটা চতুর্ভুজ বলা যায়। তো ট্রাপিজিয়ামটা আমরা কি জানছি, এর একজোড়া সমান্তরাল বাহু থাকবে। যেমন একটা ট্রাপিজিয়াম যদি আমি আঁকি, এর একজোড়া সমান্তরাল বাহু কোনটা, এই যে এটা, এর একজোড়া সমান্তরাল বাহু। তো ট্রাপিজিয়ামের উচ্চতাটা কি হবে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা না, দেখো এটা তো লম্ব দূরত্বই হবে, সুতরাং এটা উচ্চতা না। উচ্চতাকে আমরা যদি এইচ দ্বারা প্রকাশ করি, আর সমান্তরাল বাহু দুইকে একটাকে যদি এ, একটা যদি বি দ্বারা প্রকাশ করি, এটা আমি নামকরণ করে দিলাম এ বি সি ডি। সমান্তরাল বাহুগুলো মানে বাহু দুটিকে আমরা একটাকে এ দ্বারা একটাকে বি দ্বারা প্রকাশ করলাম, এবং এদের মধ্যবর্তী দূরত্ব মানে ট্রাপিজিয়ামটার উচ্চতাটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করলাম। তাহলে ট্রাপিজিয়ামের সূত্রটা কি, এটা তোমরা মুখস্থ করে ফেলবা, ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা, এটার ব্যাখ্যাটা অনেক বড় হয়ে যায়। সূত্রটা কি হবে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল এ প্লাস বি, এ প্লাস বি বলতে সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা এইচ। এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র, এটা তোমরা একদম মুখস্থ করে ফেলবে, খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র। তো এটা যদি প্রমাণ দেখতে চাও, এটা প্রমাণটা তোমরা নিজেরাই করবে, আমি একবার দেখা দিচ্ছি এমনি কেমনে হবে প্রমাণটা। যেমন এখানে আমরা যদি প্রত্যেকটা শীর্ষতে একটা যদি উচ্চতা টানি, এই শীর্ষটা একটা উচ্চতা টানি, এখানে একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে, এখানে ত্রিভুজ তৈরি হয়েছে, এখানে ত্রিভুজ, তিনটা ক্ষেত্রেরই ক্ষেত্রফল যোগ করেই এই চতুর্ভুজটা মানে ক্ষেত্রফল সূত্রটা আসছে। তো এটা তোমরা নিজেরা প্রমাণ করবা। তো এই ছিল যে চতুর্ভুজগুলোর ক্ষেত্রফলের রিলেটেড কথাবার্তা। এরপর যদি আমরা পরিসীমা দেখতে চাই, তাহলে দেখ এরপর আমরা পরিসীমাটা দেখব। পরিসীমা মানে আমরা কি জানি, পরিসীমা মানে হচ্ছে প্রত্যেকটি বাহুর যোগফল, মানে একটি চতুর্ভুজ হোক, ত্রিভুজ হোক, যেটা হোক, যে কোনো ক্ষেত্রেরই প্রত্যেকটি বাহুর যোগফলই হচ্ছে ওই ক্ষেত্রের পরিসীমা। তো পরিসীমার সূত্রটা হচ্ছে, যেমন পরিসীমার আয়তক্ষেত্রের ক্ষেত্রেই আয়তক্ষেত্রের পরিসীমা এবং যে সামান্তরিকের পরিসীমা সেমই, কারণ ওদের দুইটা যেহেতু একই বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, সুতরাং আমরা এখানে পরিসীমাটা আমরা কী পাই, যদি আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করি, আয়তক্ষেত্র হোক বা সামান্তরিক হোক, যেটাই হোক, এখানে প্রত্যেকটা বাহু, এখানে এই বাহু দুটি আমরা মানে সামান্তরিক বা আয়তক্ষেত্রের কী জানি সূত্র, মানে এই বৈশিষ্ট্যটা কী জানি, যে একজোড়া মানে বিপরীত বাহুগুলো সমান হবে, সমান্তরাল হবে। সমান হবে মানে কি বলতেছি, এটা হবে এ, এটা হবে এ, একইভাবে এটা হবে বি, এটা হচ্ছে বি, সুতরাং সমান এবং সমান্তরাল এবং বাহু দুটো আমি দেখলাম। তো এখন আমরা পরিসীমার মানে কি জানি, প্রত্যেকটি বাহুর যোগফল, এখানে এটা কী হবে, এ প্লাস বি প্লাস বি, সুতরাং এখানে 2a প্লাস 2b, 2 যদি কমন নিই এ প্লাস বি, অর্থাৎ আমি কি বুঝতে পারছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রে হলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, বা এই মানে বাহু দুটির যোগফল, এই বাহু দুটির যোগফল, দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। সেমভাবে যে বর্গের পরিসীমাও সেম, বর্গের পরিসীমাটা আমি দেখাচ্ছি। বর্গের পরিসীমা কী হবে, বর্গের পরিসীমা হচ্ছে বর্গের প্রত্যেকটি যেহেতু পরিসীমা মানে প্রত্যেকটি বাহু যোগফল, বর্গের প্রত্যেকটি বাহু কি সমান, মানে এ এ এ, যেটা একটা বর্গ আঁকি, এ এ চারটায় না, চারটা বাহু চারটায়, সুতরাং প্রত্যেকটা বাহুর যোগফল যদি করি এ প্লাস এ অর্থাৎ কি 4a, এটা হচ্ছে বর্গের পরিসীমা।
এবং রম্বসের পরিসীমা সেম, একইভাবে এখানে সামান্তরিক বা আয়তক্ষেত্রের পরিসীমা সেম। তো এটাই ছিল যে মূলত পরিসীমা। আর যদি ট্রাপিজিয়ামের পরিসীমা চাইনি, ওখানে প্রত্যেকটা বাহু, এটা আলাদা কোনো সূত্র বলতে এরকম কিছু নাই। ট্রাপিজিয়ামের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য জানতে পারলে আমরা পরিসীমাটা নির্ণয় করতে পারবো। পরিসীমা মানে কি? প্রত্যেকটি বাহুর যোগফলই। তো এই ছিল যে পরিসীমা। এরপর আমরা দেখবো যে বহুভুজ। এখন আমরা দেখব সুষম বহুভুজ। সুষম বহুভুজ আগে বলতে কি, মানে সুষম বহুভুজের আগে আমরা একটু তোমাদেরকে মানে বলতে চাই যে সুষম ত্রিভুজটা কি। সুষম ত্রিভুজ হচ্ছে যে এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান এবং প্রত্যেকটা কোণও সমান। এরকম ত্রিভুজ কোনটা? এবং সমবাহু ত্রিভুজ। সেম একইভাবে যদি সুষম চতুর্ভুজ বলি, তাইলে সেখানে কী হবে? চারটা বাহু থাকবে, যেখানে চারটা বাহুই সমান এবং চারটা কোণই সমান। তেমনই যদি সুষম বহুভুজ বলি, মানে কি সুষম ত্রিভুজ বলতে তিনটা বাহু, সুষম চতুর্ভুজ বলতে চারটা বাহু। সুষম বহুভুজ বলতে কি, মানে চারের অধিক বাহু থাকবে যেগুলি আর কি। যেমন সুষম যদি পঞ্চভুজ বলি, সুষম পঞ্চভুজ কি, যেখানে পাঁচটা বাহুই সমান, পাঁচটা কোণও সমান। ষড়ভুজও সেম একইভাবে, মানে ছয়টা বাহু সমান, ছয়টা কোণও সমান। সুতরাং এখন যদি আমরা একটা যদি সুষম পঞ্চভুজ দেখি, একটা সুষম পঞ্চভুজ দেখব। ধরো এটা একটা আমরা সুষম পঞ্চভুজ আঁকলাম। তো সুষম পঞ্চভুজে কি জানি, প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান এবং প্রত্যেকটা কোণ, এই যে এই কোণগুলো দেখতেছো, এগুলো এটা হচ্ছে মানে বহুভুজের শীর্ষ কোণ বলে। তো প্রত্যেকটা কোণও সমান, প্রত্যেকটা কোণও সমান এবং বাহুই সমান। এখন প্রত্যেকটা কোণ যেহেতু সমান, এটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করতে পারি। প্রত্যেকটা কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করতে পারি এবং প্রত্যেকটা বাহুও সমান, প্রত্যেকটা বাহুকে আমরা ছোট করে এ দ্বারা প্রকাশ করতে পারি। তো এটা ছিল একটা পঞ্চভুজ। ষড়ভুজও সেম একইভাবে, মানে ছয়টা বাহু থাকবে, ছয়টা কোণই সমান হবে। তো আর পঞ্চভুজের এখন যদি আমরা এই বহুভুজ বা পঞ্চভুজটার একটা মানে থাকবে, কেন্দ্র থাকবে। আমি যদি আমরা পঞ্চভুজের যদি কেন্দ্রটা দেখতে চাই, এটা হচ্ছে পঞ্চভুজের কেন্দ্র বলা যায়। এখন যদি কেন্দ্র থেকে আমরা প্রত্যেকটা শীর্ষ যদি যোগ করে দিই, প্রত্যেকটা শীর্ষ যদি যোগ করি কেন্দ্রতে, প্রত্যেকটা শীর্ষ যদি আমরা যোগ করি, এখানে এই শীর্ষ যোগ করলাম, সেমভাবে যদি প্রত্যেকটা শীর্ষ যোগ করি, দেখবা কি অনেকগুলো ত্রিভুজ গঠন হয়েছে। যেমন এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই প্রত্যেকটা মানে শীর্ষ যোগ করার ফলে কি হয়েছে, অনেকগুলো ত্রিভুজ গঠন হয়েছে। এখন কয়টা ত্রিভুজ বুঝতে পারবা, যতগুলো ভুজ বা যতগুলো বাহু ততগুলো ত্রিভুজ। পঞ্চভুজে কয়টা বাহু? পাঁচটা বাহু, সুতরাং পাঁচটা ত্রিভুজ মানে গঠন হবে। যেমন এই একটা ত্রিভুজ, একটা, দুইটা, তিনটা, মানে পাঁচটা, এই টোটাল পাঁচটা ত্রিভুজ গঠন হয়েছে। আর প্রত্যেকটা কোণ যেহেতু সমান, প্রত্যেকটা কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করতে পারি, সেটা আপাতত না লিখলাম। আর এরকম ত্রিভুজ মানে যতগুলা বাহু ততগুলা ত্রিভুজ। এখন যদি এটা তো আমরা পঞ্চভুজের ক্ষেত্রে একটা নির্দিষ্টভাবে জানলাম। এখন যদি মানে কি আমরা বহুভুজ বলি, বা যেখানে ভুজ মানে ভুজ আমাদের নির্দিষ্ট করা থাকবে না, তখন আমরা কি বলবো, এন ভুজ বা এনটা ভুজ, মানে এনটা ভুজ আর কি। মানে এখানে পাঁচটা ভুজ আছে, মানে পাঁচ পঞ্চভুজ, সেটা হচ্ছে এন ভুজ। তার মানে এখানে এন ভুজের ক্ষেত্রে তখন কি হবে, মানে ত্রিভুজ কয়টা গঠন হবে? এনটা ত্রিভুজ গঠন হবে। সেমভাবে কোণগুলো কত হবে? এন থিটা বা এনটা থিটা। সুতরাং আমরা যদি এটা বলি এন থিটা, মানে কোণ সবগুলোকে শীর্ষ কোণ এন থিটা প্লাস, এবার যদি আমরা এই এই প্রত্যেকটা মানে কি কেন্দ্রের এই কোণগুলোকে যদি আমরা যোগ করি, এই কেন্দ্রের কোণগুলা, এটাকে পুরো একটা মানে কোণ হয়েছে না, প্লাস এটাকে যদি আমরা এখানে ত্রিভুজের একটা কোণকে যদি আমরা আলফা ধরি, তাহলে এখানে কয়টা? এটা প্রত্যেকটা কোণই হবে এখানে সেম, যেহেতু সুষম। এটাও হবে আলফা, এটাও হবে আলফা, এটাও হবে আলফা, সেমভাবে এটাও হবে আলফা। সুতরাং তার মানে এখানে কয়টা আলফা হচ্ছে? পঞ্চভুজ যেহেতু পাঁচটা আলফা, আর যেহেতু এন তমভুজের ক্ষেত্রে হবে কি এন আলফা। এটা কি হবে? এটা হবে যে একটা এখানে ত্রিভুজ গঠন হয়েছে কয়টা? পাঁচটা ত্রিভুজ না, তার মানে এন ভুজের ক্ষেত্রে ত্রিভুজ গঠন কয়টা হবে? এনটা ত্রিভুজ। একটা ত্রিভুজের আমরা কি কোণের সমষ্টি কত জানি? একটা ত্রিভুজের আমরা কোণের সমষ্টি জানি যে 180 ডিগ্রি। সুতরাং এনটা ত্রিভুজের কোণের সমষ্টি কত হবে? এন ইন্টু 180, এন ইন্টু 180। বুঝতে পারছো? এই প্রমাণটা বুঝতে পারছো? যেমন শীর্ষবিন্দুগুলো, আচ্ছা আমি এটা আরেকবার একটু ডিটেলসে বুঝে দিই। যেমন এখানে প্রত্যেকটা শীর্ষ থেকে যদি আমরা মানে কেন্দ্রটাকে অ্যাড করি, তার মানে শীর্ষ কোণটা তখন দুই ভাগে বিভক্ত হয়ে যায়।
কিছু সমান দুই ভাগে বিভক্ত হয়ে যায়, তাহলে যদি এটা যদি থিটা হয়, এই পার্টটা হবে যে θ/2, এই পার্টটা হবে θ/2। তার মানে তোমরা কি বুঝতে পারতেছো, যদি আমরা এই ত্রিভুজটা ধরি, তার মানে এখানে এই কোণটা হচ্ছে কি θ/2। সেমভাবে এই কোণটাও θ/2, যেহেতু প্রত্যেকটা কোণই সমান, তাহলে এখানে θ/2 প্লাস θ/2, মানে যদি আমরা এই ত্রিভুজটা তিনটা কোণের সমষ্টি বের করতে চাই, তাহলে এখানে θ/2 প্লাস আলফা না, তার মানে θ/2 মানে যোগ করলে কত হয়, θ হয়। সুতরাং আমরা এই θ একটাই ধরলাম, আর এখানে কয়টা থিটা, nটা থিটা। তো এই n থিটা এখান থেকে আসছে, আর আলফাও সেমভাবে nটা আলফা আসছে। আর এখানে যেহেতু আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রে নির্ণয় করছি, একটা ত্রিভুজের মানে প্রত্যেকটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেমভাবে যদি বলি যে nটা ত্রিভুজ থাকলে সেটার ক্ষেত্রে বলা মানে হবে কি, কোণ সমষ্টি হবে কি n × 180 ডিগ্রি। এখন এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, থিটা বের করার জন্য n থিটাকে আমরা এক পাশে রাখলাম, এখানে n × 180 মাইনাস n দিলাম, আলফা দিলাম। এখন তোমরা দেখতে পাচ্ছ কি n আলফা আমরা কোনটাকে বলছিলাম, এখানে একটা আলফা, যেহেতু এখানে কয়টা পঞ্চভুজে তো 5টা আলফা, এটা আমরা জানি, কিন্তু n ভুজে কয়টা হবে, যায় n আলফা। এখন এখানে n আলফা বলতে কি, এই কোণগুলোকে বোঝাচ্ছে না, এই যে কেন্দ্রমুখী কোণগুলোকে একটু বোঝাচ্ছে। আর এটা যেহেতু পুরাটা একটা বৃত্তের আমরা কোণ কি জানি 360 ডিগ্রি, সুতরাং এখানে n আলফা মানে তো এই পুরাটাই বোঝাচ্ছে, তাই না? এখন আমরা এই পুরাটা মানে বৃত্ত হিসাবে কি জানি, এটা 360 ডিগ্রি, তার মানে এখানে n আলফা কি হবে, n আলফা = 360 ডিগ্রি হবে, বুঝতে পারছো? সুতরাং আমরা এখানে বসাবো কি n থিটা = n × 180 ডিগ্রি মাইনাস 360, বুঝতে পারছো? তো এখন যদি আমরা থিটা বের করি, সুতরাং থিটা কি হবে, থিটাকে আমরা উভয়কে n দ্বারা ভাগ করে দিব, 180 360। তো তোমরা এটা বুঝতে পারছো? তার মানে আমরা থিটা নির্ণয় সূত্রটা কি পাইলাম, থিটা = মানে একটা বহুভুজের শীর্ষকোণ নির্ণয়ের সূত্র কি হবে, শীর্ষকোণ থিটা = 180 মাইনাস 360 ডিগ্রি বাই n। আর যদি আমরা আলফা বের করতে চাই, এখানে আলফা বের করলে আলফা কি হবে, যদি মনে করো আমরা শীর্ষকোণ তো জানলাম, তোমার মনে হলো যে আমাদের যদি প্রয়োজনে মানে ম্যাথের খাতিরে যদি আমাদের আলফাটা লাগে, তখন আলফা আমরা এখান থেকে সিম্পলি বের করে ফেলতে পারবো, 360 ডিগ্রি ডিভাইড বাই n, মানে যততম ভুল বলে এখানে আমরা পঞ্চভুজের ক্ষেত্রে দেখছি, তার মানে এখানে 5 দিয়ে ভাগ করলে তুমি আলফার মানটা পেয়ে যাবা। তো এটা ছিল যে শীর্ষ কোণটা বের করা, মানে থিটা বের করার সূত্র। এরপর আমরা দেখবো যে ক্ষেত্রফল নির্ণয় সূত্র। ক্ষেত্রফলের জন্য আমরা ত্রিভুজটা আরেকবার আগাই, মানে যে বহুভুজটা, কেন্দ্র হতে প্রত্যেকটা শীর্ষবিন্দু আমরা অ্যাড করে দিলাম। এরপর আমরা আর একটা তথ্য কি জানি, যে প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান। এখন প্রত্যেকটা বাহুকে যদি আমরা ধরি, প্রত্যেকটা বাহু যেহেতু সমান, এটা সুষম বহুভুজ। সুষম বহুভুজের ক্ষেত্রে হবে কি, শীর্ষকোণগুলো সমান হবে, প্রত্যেকটা বাহুও সমান হবে, প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফলগুলোও সমান হবে। একইভাবে এখানে যে আমরা কেন্দ্র হতে যে ইয়াগুলো মানে কি শীর্ষবিন্দুগুলো অ্যাড করছি, যে রেখাটা টানছি, এই যে এই রেখাটা সেম, এই রেখাগুলো সবগুলোই সমান হবে, এই যে এই পার্টটা সমান হবে, এটা এগুলি প্রত্যেকটাই সমান হবে। মানে এটাকে যদি আমি ধরি, মানে কেন্দ্র হতে এই শীর্ষর দূরত্বকে যদি আমরা ধরি, কেন্দ্র হতে এই শীর্ষর দূরত্ব কি হবে, সেমভাবে। আর এখন যদি আমরা এই কোণটা যদি দেখি, এই কোণটাকে আমরা কি জানতাম, আলফা জানছিলাম না? এখন যদি আলফার মানটা আমরা এখানে কি জানছি, আলফা হলো 360/n, মানে এই কোণটা হচ্ছে কি তাহলে 360/n, মানে বহুভুজের ক্ষেত্রে, আমরা পঞ্চভুজের ক্ষেত্রে বলছি না, মানে বহুভুজ আমরা র্যান্ডম মানে কি সবগুলোর জন্য সূত্র যেটা আর কি। তো আলফার মানকে 360/n। এখন যদি আমরা মনে করো এই ত্রিভুজটা যদি ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই, এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা আমরা কীভাবে নির্ণয় করবো, এই ত্রিভুজে দেখতে পাচ্ছ যে এখানে কোণ একটা জানো, কোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য এ দেওয়া আছে। তার মানে এখানে আমরা ত্রিভুজের মানে কোণের সূত্রটা দিয়ে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো না। দেখো তাহলে যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই,
এই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু কোণ সংলগ্ন বাহু দুটির গুণফল এ ইন্টু এ ইন্টু সাইন, ওই কোণটা সাইন। এখন আলফার সাইন মানে কি, আলফাকে আমরা কি ধরছি 360/n, ঠিক আছে এটা। তাহলে এটা একটু, তাহলে এখানে কি আছে এ স্কয়ার সাইন 360°/n। এখন আমরা দেখো এখানে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পাইছি না, এটা হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তার মানে এখন যদি এনটা ত্রিভুজ থাকে, মানে যেহেতু বহুভুজ, এখন এনটা ত্রিভুজ থাকে তখন আমরা কি নির্ণয় করবো, সবগুলোর ক্ষেত্রফল যেহেতু সেম, আমরা এন দিয়ে মানে গুণ করলেই, তার মানে আমরা প্রত্যেকটা ক্ষেত্রফল, যেমন পঞ্চভুজের ক্ষেত্রে যদি প্রত্যেকটা ক্ষেত্রফলই সেম, এখানে 5টা ত্রিভুজ না, আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাইছি, এখন যদি এটাকে 5 দিয়ে গুণ করি তাহলে আমরা পুরো পঞ্চভুজের ক্ষেত্রফলটা পাই যাবো না। ঠিক একইভাবে যদি আমরা এখন এন দিয়ে গুণ করি আমরা পুরো বহুভুজের ক্ষেত্রফল পাই যাবো। এখন পুরো বহুভুজের ক্ষেত্রফলের সূত্রে কি আসবে, এন দিয়ে জাস্ট গুণ করে দিব, এন ইন্টু হাফ সাইন 360/n। সুতরাং এখানে সূত্রটা এরকম হবে n a²/2 সাইন 360°/n। এটাই হচ্ছে যে মেন বহুভুজ নির্ণয় সূত্র। বহুভুজ নির্ণয় এটা হচ্ছে মেন সূত্র যখন তোমাকে কেন্দ্র হতে শীর্ষের দূরত্বটা দেওয়া থাকবে, কেন্দ্র হতে শীর্ষের দূরত্বটা দেওয়া থাকবে, আর বহুভুজটা একটা বলে দিবে যে পঞ্চভুজ নাকি ষড়ভুজ। তোমাদের মেনলি ষড়ভুজ পর্যন্তই মেনলি আসবে, সপ্তভুজ এত দূর পর্যন্ত যাবে না। গেলে কমন হচ্ছে সবচেয়ে পঞ্চভুজ, হাইস্ট গেলে ষড়ভুজ পর্যন্ত আসতে পারে। তো ষড়ভুজ গেলে তখন আমরা আলফার মান কী পাবো, এখানে 6 বসে দিব 360/6, আর এর মানটা তো দেওয়া থাকবে, যদি দেওয়া থাকে তখন আমরা সূত্রটা এবার মানে ক্ষেত্রফলটা এবার নির্ণয় করবো। এরপর যদি আমাদের বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া থাকে, বাহুর দৈর্ঘ্য মনে করো এখানে কেন্দ্র হতে দূরত্বটা দেওয়া নাই, এই দূরত্বটা দেওয়া নাই, এখানে এই বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো সেম এ। তো তখন আমরা ক্ষেত্রফলে কীভাবে নির্ণয় করবো, এটারও প্রমাণ ওই সূত্রের মাধ্যমে দেখা যায়, কিন্তু এটা আমরা প্রমাণটা দেখাবো না, এখন প্রমাণটা একটু বড় হয়ে যায়, প্রমাণটা দেখো না, এটা তোমরা মুখস্থ করে ফেলবা। n a²/4 ইন্টু কট 180°/n। এটা হচ্ছে মেন সূত্র। যখন তোমাকে বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া থাকবে তখন সূত্রটা কী হবে, n a²/4 ইন্টু কট 180°/n, যখন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে। আর যখন সূত্রগুলো আমি একবার লেখা দিই, যখন তোমাকে কেন্দ্র হতে শীর্ষবিন্দুর দূরত্ব দেওয়া থাকবে তখন সূত্রটা হবে এটা। আর যদি আমরা শীর্ষ কোণ নির্ণয় করতে চাই তখন সূত্রটা হবে এটা। এই তিনটা সূত্রই মূলত বহুভুজের ক্ষেত্রে তোমাদের লাগবে, এই তিনটাই মাস্ট মুখস্থ করে ফেলবা, আর এর বাইরে আর কিছুই নেই বহুভুজের ক্ষেত্রে। আর তোমরা তো অবশ্যই বুঝতে পারছো আমি এখানে বহুভুজের কী কী বোঝালাম, এগুলোই সবগুলোই বেসিক তোমরা মাথায় রাখবা, আর এই সূত্র তিনটা মুখস্থ করে ফেলো, তাহলে বহুভুজ একদম ইজি পাওয়া যায়, এটা এত হার্ড কোনো টপিক না। তো আজকের ক্লাসটাই এটুকুই, আমরা এই ক্লাসে 16.2 সম্পূর্ণ বেসিকটা আমরা কভার করার ট্রাই করছি। তোমরা এরপরও যদি কোনো মানে প্রশ্ন কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবা, কমেন্ট বক্সে জানাবা। তো আজকে এইটুকুই, আল্লাহ হাফেজ।